আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। আন্তর্জাতিক খবর। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির সাথে এগোচ্ছে ইসরায়েল ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে দাবি করেছেন। এই আলোচনার মধ্যেই ভোরে ইরানে আবারও হামলা চালায় ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল অবৈধ আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত হামলা থামবে না তেহরান। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। সোমবার সিরিয়া, কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর পর শুরু হয়েছে যুদ্ধবিরতির তোড়জোড়। কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ফোন করে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে নিশ্চিত করেন। এ সময় ট্রাম্প ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে কাতারের প্রধানমন্ত্রীর সহায়তা চান। এরপরই তিনি ইরানি কর্মকর্তাদের যুদ্ধবিরতির প্রস্তাব দেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এত আলোচনা চললেও এখন পর্যন্ত ইরান ও দখলদার ইসরায়েল কেউই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি। বরং ইসরায়েল অবৈধ আগ্রাসন বন্ধ না করলে ইরানের হামলা অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি এই হুঁশিয়ারি দেন। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে আবারও হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যে যাওয়া সব ফ্লাইট বাতিল করা হয়। এতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। এদিকে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ পথে নেমে এসেছে। গ্রিসের রাজধানী এথেন্সে বিশাল যুদ্ধবিরোধী মিছিল থেকে ফিলিস্তিন ও ইরানে অবৈধ হামলার প্রতিবাদ জানান হাজার হাজার মানুষ। অবিলম্বে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরীহ মানুষ হত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় এই সমাবেশ থেকে। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। সিরিয়া, কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইরান। দোহায় বিস্ফোরণের শব্দ বন্ধ সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের আকাশসীমা। পরমাণু অস্ত্র ইস্যুতে সমঝোতার জন্য ইরানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক ডাক দিলেও তা নাকচ করে তেহরান। জানায় মার্কিন হামলায় উপযুক্ত জবাব দেবে তারা। এরপরে প্রথমে সিরিয়া ও পরে কাতার ও ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এর আগে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চিঠির পর ইরানি জনগণকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। ইরান ইসরায়েল সংঘাতে আজকে সবচেয়ে আলোচিত খবর ইরানি জনগণকে সহায়তা করতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সায়। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাথে বৈঠকে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে তা ভিত্তিহীন। এ সময় তাকে সত্যের পক্ষে থাকার জন্য ধন্যবাদ জানান আরাঘচি। এদিকে মার্কিন বিমান হামলার একদিন পর আবারও ইরানি পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে ইসরায়েল। এসব গবেষণা কেন্দ্রগুলোয় কোনোভাবে যেন আর ঢোকা না যায় তা নিশ্চিতেই প্রবেশপথগুলোকে লক্ষ্য করে ফের হামলা। এছাড়া এক বিবৃতিতে দখলদার বাহিনী জানায় তাদের পরবর্তী লক্ষ্য ইসলামী বিপ্লবী গার্ড কোরের সদর দপ্তরগুলো ধ্বংস করা। এদিকে জবাব দিতে সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার হাসাকাহার প্রদেশে ওই ঘাঁটি মর্টার হামলার শিকার হয়, তবে তাৎক্ষণিকভাবে এখনো কোনো হতাহত, ক্ষয়ক্ষতি কিংবা এর সাথে কারা সম্পৃক্ত সে খবর পাওয়া যায়নি। এছাড়া এবার দিনেই ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান। এতে সেখানকার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়ে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় 13 জুন হামলা শুরুর পর সোমবার সবচেয়ে লম্বা সময় আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছিল ইসরায়েলিদের। এদিকে বিভিন্ন ভিডিওতে দেখা যায় ইসরায়েলের দিকে ছোড়া অসংখ্য ক্ষেপণাস্ত্র জর্ডানের আকাশে প্রতিহত হচ্ছে। এর আগে ইরানের 6টি বিমানবন্দরে হামলা চালায় তেল আবিব। এতে ইসলামী বিপ্লবী গার্ড কোরের 10 সদস্য নিহত হন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যদশা ফুটে উঠেছে। তাই অস্তিত্ব রক্ষায় দেশটি আরও বেশি আগ্রাসী হয়ে উঠতে পারে।
এছাড়া পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার কারণে এখন দেশটি আত্মরক্ষার তাগিদে লোকচক্ষুর আড়ালে তাদের পারমাণবিক কর্মসূচির পরিধি আরও বাড়াতে পারে। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে দলটির 4 সদস্য আহত হয়েছে। রাত 11:15টার দিকে দুষ্কৃতকারীরা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে আক্তার জখম না হলেও তার সাথে থাকা 4 জন আহত হয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা। বাংলা মোটর থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে 24 ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয় সমাবেশ থেকে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, হামলা করে সংস্কার দাবিয়ে রাখা যাবে না। দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করে বলেন, একটি পক্ষ ঢাকার দখল নিতে চাইছে। গ্রেনেড বা ককটেল মেরে এনসিপির কাছ থেকে ঢাকার দখল নেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পরে রমনা থানায় মামলা করে এনসিপির আহত সদস্যরা। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্বার বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। এনসিপির উপরে আক্রমণ করে, ককটেল বিস্ফোরণ করে, গ্রেনেড নিক্ষেপ করে, আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে হেনস্থকারী হানিফকে রাজধানীর তুরাক এলাকা থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রাত 10টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম। হানিফ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্য সচিব বলে জানা গেছে। এদিকে রোববার সন্ধ্যায় কে এম নুরুল হুদার বাসায় মব সৃষ্টিকারী 20 জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের গ্রেফতারে অভিযান চলছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সাথে চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে 2 কিস্তির অর্থ 130 কোটি মার্কিন ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। 26 জুন বাংলাদেশের হিসাবে এই অর্থ জমা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ এর প্রধান কার্যালয়ে বাংলাদেশ সময় গতরাতে হওয়া সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে। বৈঠকে ঋণ কর্মসূচির আওতায় থাকার তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেছে আইএমএফ। 2023 সালের 31 জানুয়ারি আইএমএফ বাংলাদেশের জন্য 3.5 বছর মেয়াদী 470 কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে। এক সময়ের জুম নির্ভর পাহাড় এখন হয়ে উঠেছে আমের রাজ্য। রং বেরঙের দেশীয় বিদেশি নানা জাতের আমে ভরপুর খাগড়াছড়ির পাহাড়। আম আবাদ করে স্বাবলম্বী হয়েছেন অসংখ্য কৃষক। এবছর জেলার প্রায় 50,000 টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। আগে পাহাড়ে বাণিজ্যিকভাবে আমের আবাদ করা হতো না, পাহাড়গুলো অনাবাদী হিসাবে পড়ে থাকত। কিন্তু প্রায় 1.5 দশক ধরে বদলে গেছে সেই চিত্র। পরিত্যক্ত টিলায় এখন হাজারো আম বাগান, প্রায় সব বাড়ির আঙ্গিনার গাছে ঝুলছে আম। আমের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়, তৈরি হয়েছে বহু উদ্যোক্তা, বেকার যুবকরা পেয়েছেন কর্মসংস্থান। আমার মতো অনেক বেকারই বর্তমানে মনে করেন বিভিন্ন বাগান লিজ নিচ্ছে, লিজ নিয়ে মোটামুটি আমের ব্যবসা করছে। খাগড়াছড়ির মাটি আম বাগানের জন্য খুবই সেরা, খুবই ভালো। আম্রপালি, বাড়িফোর, রাঙ্গুই, বেনানা আম ছাড়াও বিদেশি প্রজাতির মিয়াজাকি, চিয়াংমাই, আমেরিকান রেড পালমার, কিউজাই, ব্যাকস্টন, বুনাইকিং সহ 30 জাতের আমের আবাদ করা হচ্ছে খাগড়াছড়িতে। এসব রসালো ও সুস্বাদু আম স্থানীয় চাহিদা পূরণ করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আম্রপালি পরিচর্যা যেসব খরচ, বিদেশে আমি পরিচর্যা একই খরচ। টোটাল এখন 30 একর আম বাগান আছে। তো মূলত এবছর অর্ধ কোটি টাকার মতো বিক্রি আশা আছে। সরকারি হিসাবে খাগড়াছড়িতে ছোট বড় মিলিয়ে 10 থেকে 11,000 কৃষকের আম বাগান রয়েছে। এবার 4,421 হেক্টর জমিতে আম চাষ হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। লক্ষ্যমাত্রার 50% এটা বাজারজাত হয়েছে, যে 27,000 মেট্রিক টনের মতো বাজারজাত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রাঙ্গুয়াই, আম্রপালি
এবং আমাদের ব্যানানা ম্যাঙ্গো পুরোটা হারভেস্ট হলে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে আমরা আশা করছি। ব্যবসায়ীদের অভিযোগ, আম পরিবহনের সময় সড়কে টোলের নামে চাঁদাবাজির শিকার হতে হয় তাদের। এটি বন্ধ করা গেলে পাহাড়ের আম ন্যায্য মূল্যে সারা দেশে সরবরাহ করা সম্ভব বলে মত তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।